বাংলাদেশের গ্লোব বায়োটেকের ব্যানকভিড সহ ৩টি করোনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়। সুগম হল মানবদেহে পরীক্ষার পথ। এখন যেহেতু WHO আমাদেরকে এনলিস্ট করেছে, তো সেক্ষেত্রে এটা পরবর্তী যে ধাপটা আছে আমাদের, যে CRO আমাদের হিউম্যান ট্রায়ালের অনুমোদনের জন্য অ্যাপ্লাই করবে, সেটাতে অবশ্যই হেল্প করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীদের বাধা, ইট পাটকেল নিক্ষেপ, সময় দেওয়ার পরও দোকানপাট না সরানোয় অভিযান। জীবিত শিশুকে মৃত বলার ভুলে ঢাকা মেডিকেলের দুঃখ প্রকাশ, সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা। মাদারীপুরে হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বাকে বের করে দেওয়ার অভিযোগ, পথেই প্রসব। এবং করোনার কারণে এবারে হচ্ছে না কুমারী পূজা, বিসর্জনেও থাকছে না শোভাযাত্রা। ৩৩ শর্ত মেনে অংশ নিতে হবে দুর্গোৎসবে। অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্তি হল কোভিড-19 বাংলাদেশের ভ্যাকসিন ব্যানকভিড। শুক্রবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েব পেজে ব্যানকভিড ছাড়াও আরও 2টি ভ্যাকসিন তালিকাভুক্ত হয়। এর মধ্য দিয়ে সুগম হল মানবদেহে পরীক্ষার পথ। শুধু নীতিগত অনুমোদনই নয়, এই তালিকাভুক্তি আন্তর্জাতিক বাজারেও নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছে গ্লোব বায়োটেক। অবশেষে মিলল সেই কাঙ্ক্ষিত স্বীকৃতি। 2 জুন সংবাদ সম্মেলনের পর দফায় দফায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও বাংলাদেশে তৈরি প্রথম ভ্যাকসিন গ্লোব বায়োটেকের ব্যানকভিডকে তালিকাভুক্ত করছিল না সংস্থাটি। এরই মধ্যে কেটে গেছে 4 মাস। অ্যানিমেল ট্রায়াল শেষে মানবদেহে প্রয়োগের প্রক্রিয়ায় ব্যানকভিড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কিছু শর্ত পূরণ করা হলেও তালিকায় উঠছিল না ব্যানকভিডের নাম। ICDDRBকে CRO নিয়োগের 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে তৈরি ভ্যাকসিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার রাতে প্রকাশিত সংস্থাটির ওয়েব পেজে করোনার ভ্যাকসিন হিসাবে ব্যানকভিডকে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বের অনেক দেশে যারা ভ্যাকসিন নিয়ে কাজ করতেছে তাদের দেখা গেছে তাদের নাম WHOর তালিকায় আছে, কিন্তু আমাদেরটা নাই। তখন তারা আমাদের কাছে কিছু তথ্যপত্র চাই, আমরা সেই তথ্যপত্রগুলো ওনাদেরকে আমরা জুলাই মাসের প্রথম দিকে দিয়ে দিই। হ্যাঁ, তারপরে আমরা তাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করি। গতকাল রাতের বেলা আমরা দেখলাম যে তারা যে সর্বশেষ যে লিস্টটা আপডেট করে, সেখানে দেখলাম যে আমাদের 3টা ক্যান্ডিডেটই ওনাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই স্বীকৃতি মানবদেহে প্রয়োগে নীতিগত অনুমোদন পেতে এক ধাপ এগিয়ে রাখবে বলে দাবি গ্লোব কর্তৃপক্ষের। এছাড়া গ্লোব বলছে আন্তর্জাতিক বাজারেও এর মাধ্যমে ব্যানকভিডের গ্রহণযোগ্যতা বাড়বে। এখন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের কথা জানবে, বাংলাদেশের গ্লোব বায়োটেকের কথা জানবে এবং বাংলাদেশের ব্যানকভিডের কথা জানবে। এটা পরবর্তী যে ধাপটা আছে আমাদের, যে CRO আমাদের হিউম্যান ট্রায়ালের অনুমোদনের জন্য অ্যাপ্লাই করবে, সেটাতে অবশ্যই হেল্প করতে পারে। আমাদের দেশে আমাদের হিউম্যান ট্রায়ালে যতটা না হেল্প করবে, আমরা যদি কখনো এরকম চাই যে বাইরে আমাদের হিউম্যান ট্রায়ালটা করতে হবে বা বাইরে আমরা আমাদের এই ভ্যাকসিনটাকে সেল করতে চাই, তখনও এটা কিন্তু আমাদেরকে হেল্প করবে। চমকপ্রদ খবর, ব্যানকভিডের পাশাপাশি গ্লোব বায়োটেকের আরও 2টি ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাভুক্ত করেছে WHO, যা বর্তমানে অ্যানিমেল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই অক্সফোর্ডের 3 কোটি টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল হান্নান। এ লক্ষ্যে অর্থ বরাদ্দ সহ সরকারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে কিশোরগঞ্জে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জানুয়ারি ফেব্রুয়ারিতে কিছু একটা হবে, আমরা আশা করছি 3 কোটি ভ্যাকসিন আমরা পাবো। অক্সফোর্ডের যে ভ্যাকসিন, কয়েকশো কোটি টাকা আমরা রেখেছি, সরকার রেভিনিউ খাত থেকে রেখেছি এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট আমাদের আছে। এবার অন্য প্রসঙ্গ। কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 2 দফা সময় দেওয়ার পরও দোকানপাট সরিয়ে না নেওয়ায় অভিযান শুরু করতে যায় প্রশাসন। এ সময় আগ থেকেই অবস্থান নিয়ে ব্যবসায়ীরা বাধা দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, পুলিশও লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় আহত হন 2 সাংবাদিক সহ বেশ কয়েকজন। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অবশেষে দুঃখ প্রকাশ করল ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। জীবিত নবজাতককে মৃত বলা তাদের ভুল ছিল বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক।
তবে এবারে আর ভুল নয়, শিশুটির পরিচর্যায় সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানানো হয়। এদিকে প্রায় হারিয়ে ফেলা প্রাণপ্রিয় সন্তানটির নাম রেখেছেন মরিয়ম। কবর দেওয়ার সময় বেঁচে ফেরা নবজাতকটির নাম রাখা হয়েছে মরিয়ম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মরিয়মের শারীরিক অবস্থা উন্নতির পথে। বাচ্চা হাত পা নাড়াচ্ছে হালকা ভাবে, অক্সিজেন আছে তো গ্লাসের ঘরে আর কি। জীবিত শিশুকে মৃত্যু সনদ দেওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। গঠন করা হয় তদন্ত কমিটি। প্রতিষ্ঠানের পরিচালক আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করে বলেন, চিকিৎসকের গাফিলতি থাকলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তাদের কোনো প্রফেশনাল ল্যাকিংস আছে কিনা সেটা আমরা দেখব। যদি কোনো রেসপন্সিবল অ্যাটিটিউড পাওয়া যায় তার বিরুদ্ধে আমাদের যে সমস্ত বিধিবিধান আছে তাকে সেগুলি তো শাস্তি পেতেই হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিচালক। একটা নিউবর্ন বেবিকে যাতে এক্সামিন করে তাকে ডিক্লেয়ার করা হয় সেগুলোর ব্যাপারেও আমাদের আরও করণীয় আছে, আমরা যেটা বুঝতে পারছি। বুধবার প্রসব ব্যথা নিয়ে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি হন তুরাগের শাহিনুর বেগম। শুক্রবার ভোরে কন্যা সন্তান প্রসব করেন তিনি। চিকিৎসকরা জানান, নির্দিষ্ট সময়ের প্রায় 3 মাস আগে ভূমিষ্ঠ হওয়ার পর কোনো রকম নড়াচড়া ও কান্নাকাটি করছিল না শিশুটি। পরে অক্সিজেন দেয়া হয়, কোনো উন্নতি না হওয়ায় মৃত ঘোষণা করে সনদ দেন চিকিৎসক। কবর দেওয়ার সময় হঠাৎই নড়াচড়া করে উঠলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাদারীপুর সদর হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন মা। তাৎক্ষণিক চিকিৎসা না পেয়ে মারা গেছে ওই নবজাতক। এ নিয়ে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ক্ষোভ। স্বজনদের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও অন্তঃসত্ত্বা ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তবে আধুনিক যন্ত্রপাতি না থাকার অজুহাত দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে কর্তৃপক্ষ। গত বুধবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন মহিষরচর এলাকার মামুন খানের প্রসূতি স্ত্রী আমেনা বেগম। শুক্রবার রাত 3টার দিকে প্রসব ব্যথা উঠলে এখানে চিকিৎসা সম্ভব না উল্লেখ করে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার করে। হাসপাতাল থেকে বের হবার সাথে সাথেই সড়কেই নবজাতকের জন্ম হয়। পরে পুনরায় নবজাতক ও মাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে চিকিৎসকের পরামর্শে নবজাতকের জন্য প্রয়োজনীয় সব ওষুধ এনে দিলেও তা প্রয়োগ করতে দেরি করেন নার্স সুমা হালদার, এমন অভিযোগ স্বজনদের। পরে শনিবার সকাল 8টার দিকে নবজাতক মারা গেছে বলে স্বজনদের জানানো হয়। নার্সের বললাম কি, আগে আপনারা চিকিৎসা করেন, আগে ধরেন, ধরার পরে ভর্তি করলে কি কর মানে, কিন্তু নাস্তা করেন। নার্সের মানে জঘন্য খারাপ ব্যবহার করছে তারা। সারা রাত্র অনেকেই করছে এই জায়গায়, যা করছে এইভাবে যদি তারা করে আমরা কোথায় যাবো? তবে হাসপাতালের নার্সদের সুপারভাইজারের দাবি, নবজাতকের ওজন কম হওয়ায় ও প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বড় গ্যাপ আমাদের শিশু কনসালটেন্ট নেই। এমতো অবস্থা প্রাইমারি স্টেজে যে ট্রিটমেন্টটা দেওয়ার কথা ছিল এটাই আমাদের জন্য এনাফ। আর আমাদের হসপিটালে সেই অত লো বা ওয়েট বাচ্চা ম্যানেজ করার মতো কোনো যন্ত্রপাতি নাই। তবে সিভিল সার্জনের মুখপাত্র জানান, স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই ব্যাপারে যদি তাদের আত্মীয়স্বজন বা স্বজনরা কোনো এ ব্যাপারে অভিযুক্ত নার্স সদর হাসপাতালে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। গত 1 বছর ধরে সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে খালি। সময় সংবাদ, মাদারীপুর। সন্ধ্যার সময় আরও থাকছে। চলছে ঢাকা 5 আসনের উপনির্বাচনের ভোট গণনা। ভোট শেষের 1 ঘন্টা আগে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থী। বিকল্প ব্যবস্থা না করে ঝুলন্ত তার কাটা হবে না। সরকারের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল সারা দেশে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে ইন্টারনেট ও কেবল টিভি সেবাদাতাদের সংগঠন। সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সেবাদাতারা। আমরা কখনোই চাইনি যে আমরা এই ধরনের কোনো একটা কর্মসূচি গ্রহণ করি। আমি আপনাকে কেবল আপনাদের পক্ষ থেকে আশ্বস্ত করছি, আমরা ইনশাল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা কালকের যে আমাদের অবস্থান যে ছিল, যে কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। মাননীয় মন্ত্রীর আহ্বানে আমরাও একত্রতা প্রকাশ করছি এবং আগামীকালকে আমরা আমাদের ধর্মঘটের যে কর্মসূচিটা ছিল সেটা স্থগিত করছি। অনেক অনেক ধন্যবাদ। আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই, সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 23 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1209 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,87,295 জন।
দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,573 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 21,51,702 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,209 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,87,295 জন। 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,646 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,560 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,02,298 জন। শেষ হলো ঢাকা 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে ভোটের কার্যক্রম। আওয়ামী লীগ প্রার্থী সন্তোষ প্রকাশ করলেও ভোট শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী। নির্বাচনী প্রচারণায় যতটা আমেজ আর উৎসাহ ছিল, ততটা উৎসাহ আর ভিড় দেখা যায়নি ভোটের দিনে। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে আসা ভোটাররা জানান নির্বিঘ্ন ভোট দিতে পেরেছেন। পছন্দের প্রতীকে সাদা একটা বাটন টিপলাম, তারপরে সম্পূর্ণ হওয়ার জন্য সবুজ বাটন টিপলাম, ভোট ওকে। ভোট তো সুন্দরভাবে দিয়েছি ভোট। শনিবার সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে ভোট দিতে আসেন ঢাকা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে দাবি করে তিনি ফলাফল মেনে নেওয়ার কথা জানান। আমি এই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের যে সমর্থন পাচ্ছি শতভাগ আমি নিশ্চিত ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। এদিকে বিকেলে বিএনপির প্রার্থী ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন। প্রহসনের নির্বাচন আমরা চাই না। এই নির্বাচন ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এর জন্য অবশ্যই আমরা দাবি করি যে পুনর্নির্বাচন। বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা। গুরুতর কোনো অভিযোগ আসেনি। ছোটখাটো যে বিষয়ে বলেছেন, যে প্রার্থী বলেছেন, আমরা তাৎক্ষণিকভাবে সেটির ব্যবস্থা নিয়েছি। বর্ষিয়ান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় ঢাকা 5 আসন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে রেকর্ড সংখ্যক আগাম ভোট। বাইডেনকে অলস ও দুর্নীতিবাজ আখ্যা ট্রাম্পের। স্বাস্থ্য বীমা সহ নানা ইস্যুতে প্রেসিডেন্টের সমালোচনায় বাইডেন। এবার গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছে নূর রাশেদরা। বিষয়টি রাজনীতিতে একসময় ইতিবাচক হিসেবে দেখা হলেও এখন তা বেশিরভাগ ক্ষেত্রেই দলের নেতারা ব্যক্তিগত সুবিধায় কাজে লাগায় বলে দাবি করেছেন শিক্ষক ও রাজনীতিবিদরা। তারা বলছেন, ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং নম্বরগুলো ব্যক্তিগত নামে হওয়ায় তা আরও সন্দেহের সৃষ্টি করেছে। এদিকে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে কার্যক্রম স্থগিত করে 21টি ইউনিট। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করা হয়। সেখানে তারা তাদের নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে 8টি মোবাইল ব্যাংকিং নম্বর ও একটি ব্যক্তি নামে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করেন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এটি নূর রাশেদদের পকেট ভারী করার কৌশল ছাড়া কিছুই না। সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে বিকাশে রকেটে টাকা পয়সা নিয়ে ওরা নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে। এভাবে টাকা চাইতে পারে না, এটা অবশ্যই ভিত্তিহীন এবং এটার পিছনে নিশ্চয়ই কোনো তাদের উদ্দেশ্য আছে। একটা সংগঠন নতুন গঠন করার সাথে বিভিন্ন যেটা করতেছেন কোনো দিনই এটা একটা ভালো উদ্দেশ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিকরা বলছেন, অনেক সংগঠনই চাঁদা তুলে দল পরিচালনা করে থাকে, তবে সেখানে আর্থিক সব কার্যক্রম চলে সংগঠনের নামের নিজস্ব অ্যাকাউন্টে। সংগঠনের আর্থিক স্বচ্ছতা থাকতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব পরিচালিত হওয়া উচিত এবং সেটা হতে হবে ওই সংগঠনের নামে, কোনো ব্যক্তির নামে না। এটি একটি দিক। অনেকগুলো বিকাশ এবং অন্যান্য নাম্বার, এ ব্যাপারে আমার ঠিক এ ব্যাপারে কীভাবে স্বচ্ছ থাকবে আমি খুব ভালো জানি না। আমি মনে করি যে বাংলাদেশের যে এক্সিস্টিং ল আছে সেগুলোর সাথে কতটুকু এটা যায় সেটা খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে সংগঠনে একক গোষ্ঠীর সিদ্ধান্ত বিশৃঙ্খলা, আধিপত্য বিস্তার ও মূল উদ্দেশ্য পরিপন্থী কাজে নিয়োজিত থাকার অভিযোগ এনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন জেলার 21টি ইউনিট তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আগামী 48 ঘন্টার মধ্যে এসব সমস্যার সমাধান না করলে অভিযুক্তদের অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে সীমিত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা থাকছে না অষ্টমীর কুমারী পূজা সহ বিজয়া শোভাযাত্রা। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি সহ 33 দফা নির্দেশনা মেনে পুজোতে অংশ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
তবে ভক্তরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই কুমারী পূজা সহ সব আচার পালন করা যেত। 3 দিন পরই বোধন, তারপরই মহাষষ্ঠী থেকে দশমী নানা আচার অনুষ্ঠানে মূর্তি পূজিত হবেন দেবী দুর্গা। মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু করোনার কারণে এবার সীমিত পুজোর আনুষ্ঠানিকতা, বাদ পড়ছে মাঙ্গলিক আচারও। শারদীয় দুর্গোৎসবে থাকছে না অষ্টমীর কুমারী পূজা, দশমীর বিসর্জনে বিজয়ের শোভাযাত্রা সহ আলোকসজ্জা, সিঁদুর খেলা ও আরতি প্রতিযোগিতা। পূজা উদযাপন পরিষদ বলছে 33 দফা মেনেই পুজোয় অংশ নেবেন ভক্তরা। যেসব আনুষঙ্গিক আরতি আরতি প্রতিযোগিতা, তারপর পিএসএড ব্যবহার করা, আলোকসজ্জা আছে, সাজসজ্জা অন্যরকম আছে, গেট করানো বিষয় আছে। সীমিত পরিসরের উদযাপনকে সাধুবাদ জানালেও স্বাস্থ্যবিধি মেনে কুমারী পূজা সহ অন্যান্য আচার না হয় কিছুটা আক্ষেপ ভক্তদের মাঝে। স্বাস্থ্যবিধি অবলম্বন করে মা দুর্গার বন্দনা করা উচিত। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তো মায়ের পূজা করছি, সেই অর্থেই কুমারী পূজার কাজটিও এখানেই হয়ে যাচ্ছে। কুমারী পূজাটাও যদি ওই ধরনের স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করতো তাহলে সবকিছু ভালো হতো। সারা দেশে মোট পূজা মণ্ডপের সংখ্যা 30,213টি, যা গতবারের তুলনায় 1,185টি কম। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। সরকারি সিদ্ধান্তের তোয়াক্কা না করে রাজধানীর কাঁচা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। এখনও লাগামহীন প্রায় সব ধরনের শাকসবজির দাম। থরে থরে সাজানো শাকসবজির পসরা দেখে বোঝাই যায় বাজারে সবজির কোনো সংকট নেই। অথচ বন্যা বৃষ্টির কারণে সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে প্রতিদিনই বাড়ছে শাকসবজির দাম। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় চড়া দামে। সরকারি নির্দেশনার না মেনেই 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। ব্যবসায়ীরা বলছেন নতুন মৌসুমের সবজি আসার আগে নিয়ন্ত্রণে আসবে না বাজার। তাদের অভিযোগ আড়তদারদের সিন্ডিকেটের কারণেই বাজার অতিরিক্ত চড়া। আপনার যে জায়গায় সবজি আসে 4 গাড়ি, এই জায়গায় ওরা 2 গাড়ি নিয়ে আসে আর 2 গাড়ি স্টকে রাখে। ওরাই সিন্ডিকেট করে প্রতি পার কেজিতে 10 টাকা 20 টাকা করে বেশি রাখতেছে। গাছ গাছলা অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে, তার জন্য সবজির দাম নিয়ন্ত্রণে আসতেছে না, কম হইতেছে ফসলটা। এদিকে আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজার করতে পারছেন না ক্রেতারা, তাই বাজারের পরিমাণ আর খাবারের চাহিদা কমিয়ে আনতে হচ্ছে। আবারও তাদের আহ্বান খুচরা ও পাইকারি বাজারে সমন্বিত তদারকির। প্রত্যেক মাসে একই পরিমাণ বেতন পাই, তো বাজারে আসলে দেখা যায় যে সব জিনিসের দাম প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে। করোনাকালীন সময়ে অর্থনীতি পুরোপুরি সচল না হয় ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত মুনাফা না করারও আহ্বান জানিয়েছেন ক্রেতারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় একে অপরকে তির্যক বাক্যবাণে ঘায়েল করছেন ক্ষমতাসীন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বাইডেনকে অলস ও দুর্নীতিবাজ আখ্যা দেন ট্রাম্প। অন্যদিকে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিমা সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন জো বাইডেন। এর মধ্যেই 3রা নভেম্বরের নির্বাচনের আগেই রেকর্ড সংখ্যক মার্কিনী আগাম ভোট দিয়েছেন। শিকাগো থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আমার পেছনে এই বাড়িটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ি। জো বাইডেনের সমর্থনে তার নিজ দল ডেমোক্র্যাট পার্টির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি সাবেক প্রেসিডেন্টরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জো বাইডেনের পক্ষে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রচারণা শুরু করায় বেজায় চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন বাইডেনকে কোনোভাবেই সাহায্য করতে পারবেন না ওবামা, যেমনটি পারেননি 2016 সালে হিলারি ক্লিন্টনকেও। এদিকে জো বাইডেনের পাল্টা অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প সাধারণ মার্কিনীদের দুর্ভোগ চোখে দেখেন না। কয়েক কোটি মার্কিনীর কাছ থেকে ট্রাম্প স্বাস্থ্য বিমার সুবিধা ছিনিয়ে নিতে চান বলেও অভিযোগ করেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে বর্ণবাদ নির্মূল ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করারও অঙ্গীকার করেন তিনি। এদিকে নির্বাচন 3রা নভেম্বর হলেও এর আগেই ভোট দিচ্ছেন মার্কিন নাগরিকরা। শুক্রবার পর্যন্ত রেকর্ড 2,20,00,000-এরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। ভোট নিয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পই এগিয়ে আছে বলে আমার মনে হয় এবং উনি বিজয়ী হইতে পারে আমার ধারণা। বিশ্লেষকদের ধারণা লুইজিয়ানা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, টেক্সাসের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্যগুলোর আগাম ভোট থেকেই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, শিকাগো, ইলিনয়। এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
বাংলাদেশের গ্লোব বায়োটেকের ব্যানকোভিড সহ 3টি করোনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়। সুগম হল মানবদেহে পরীক্ষার পথ। কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীদের বাধা, ইট পাটকেল নিক্ষেপ, সময় দেওয়ার পরও দোকানপাট না সরানোয় অভিযান। এবং বিকল্প ব্যবস্থা ছাড়া রাজধানীতে আর নয় ঝুলন্ত তার কাটা, ইন্টারনেট ও কেবল অপারেটরদের ধর্মঘট স্থগিত। দক্ষিণের মেয়রের সঙ্গে বৈঠক কাল। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।